পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। গণসঙ্গীত গাইলে আমার মনে হয় যে হ্যাঁ এটা আমার গান, আমি গাইবো, এরকম একটা ব্যাপার। এরকমও হয়েছে যে ভোরবেলা বাড়িতে ঢুকেছি, আমি আবার সকাল হতে না হতেই আমি আবার ট্রেনে করে কলকাতা এসেছি, অডিশন দিয়েছি। এই ফ্যান কথাটাতে আমি একটু আপত্তি জানাচ্ছি, কারণ আমি মনে করি সেলিব্রিটিদের ফ্যান থাকে, আর আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। মেনুবিতা করো, মেনুবিতা করো জি, मैंने जाना है उस पार। সেটা তো আমি হয়তো সেদিন এত শক্ট হয়ে যাবো, আমি 2-3 ঘন্টা এইভাবে তাকিয়ে থাকবো, সিরিয়াসলি এরকম একটা ব্যাপার। আরাত্রিকা যখন ব্রিগেডে গান করো, তারপরে মিটিং মিছিলে, এবার পলিটিক্যাল একটা ছাপ তো আছে, এর জন্যে কখনো কোথাও কিছু শুনতে হয়েছে? বইমেলাতে মানে গান গাওয়ার চান্স দেওয়ার পরেও প্রোগ্রামের আগের দিন আমার গান মানে আমার ক্যান্সেল করে দিয়েছে, আমার লিস্টে নাম নেই। আমার বয়সী ছেলেমেয়েরা ওখানে গান গাইছে, ওই একটা কোনো একটা আননোন রিজনের জন্য আমার গান বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সারেগামাপা থেকে ফেরার পরে এরকম হয়েছে, মানে আমি রোজ কাঁদতাম। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি। এই যে পরিচিতি পেলে, এরপরে স্কুলে গেছো? হ্যাঁ গেছি। তো কেমন রিয়াকশন পেলে বন্ধুদের থেকে? আমাদের বাড়িতে এটা বলা হয় যে তুই মেয়ে, তুই ছেলেদের থেকে এটা বেটার করতে পারবি, সেটা তুই দেখা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহেন তথ্য কেড়ে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে পুরো স্টুডিওটা গুনগুন গুনগুন করছে, কারণ আজকে আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী আছে, কিন্তু সে খুব ছোট্ট একটি মেয়ে। তাকে আমি প্রথমে দেখেই অবাক হয়েছি। এত ছোট একটি মেয়ে, তার গলায় যে ম্যাচিওর ভয়েসে সে মানুষের গান গায়, জীবনের জয়গান গায়, তার জন্য আমি নিজেও তার ভীষণ বড় একটা ফ্যান। সে তার দৃঢ় কণ্ঠে সকল সাধারণ মানুষের মন থেকে জয় করে নিয়েছে কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলীদের, এমনকি বিনীতা কারাট পর্যন্ত তার গানের প্রশংসা করেছেন, আমি যেটা শুনেছি সোশ্যাল মিডিয়াতে। গান তো আমরা সুখে শুনি, দুঃখে শুনি, বিচ্ছেদে শুনি, প্রেমের গানও শুনি, কিন্তু প্রতিবাদের গান, যে গান সকলের মনে প্রতিবাদের ঝড় তুলে দেয়, সেই গান গায় আরাত্রিকা। আরাত্রিকার গান শুনে আমরা মুগ্ধ হই। আরাত্রিকা নিজেই বলে যে আমি পথে ঘাটে, ব্রিগেডে, মিছিলে, সব জায়গাতে গান গাই, মানুষের গান গাই, প্রতিবাদের গান গাই। আরাত্রিকা নিজেও গর্বিত। আরাত্রিকাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আওয়ার ভয়েসে। বলো কেমন আছো? নমস্কার, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমাকে দেখে আজকে আমি আরও ভালো হয়ে গেছি। আমি জাস্ট ভাবছি, আমি নিজে এত ফ্যান ওর, যার গলায় কারার ওই লৌহ কপাট একেবারে সাড়া ফেলে দেয়, নতুন করে প্রাণ পায়। পথে এবার নামো সাথী, আমরা বারবার শুনি যে গানগুলো, আরাত্রিকা সেই গান করে। আর আরাত্রিকা আজকে আমার সামনে বসে আছে, আমি মানে ভিতর থেকে ভীষণ এক্সাইটেড। বলো আওয়ার ভয়েসে সে কেমন লাগছে? আমি এটা আমার প্রথম কোনো স্টুডিওতে এসে এভাবে ইন্টারভিউ দেওয়া। ইটস বিগ প্লেজার ফর আস। তো এখানে এসে সবই নতুন রকম, এই সেটটা এত সুন্দর, এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। সব থেকে বড় কথা তোমার সাথে দেখা করে ভালো লাগছে, তুমি ইটস আ বিগ প্লেজার ফর মি। তো এখানে এসে খুবই আনন্দিত আমি, এবং সবার সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। দেখা যাক আজকে ইন্টারভিউটা কেমন হয়। আরাত্রিকা এত জলি জলি টাইপের একটা মেয়ে, এত সুন্দর করে কথা বলছে, আমি ভাবতেই পারছি না যে ওর জি বাংলাতে আমি দেখি ওকে। ও আজকে আমাদের আওয়ার ভয়েসের স্টুডিওতে বসে আছে, আমার সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছে। ওর মিষ্টি কথা অনেক কিছু শুনবো। আরাত্রিকা এখন কোন ক্লাসে পড়ো? আমার এখন ক্লাস 10। আমি যে ছোট বললাম সবাই বুঝতেই পারছেন কেন এত ছোট পুচকু বললাম, মাত্র ক্লাস 10-এ পড়ে ও। এত সুন্দর করে গান করে, স্টেজে গান করে এত কনফিডেন্সের সাথে। তোমার ছোটবেলার থেকে তুমি গান কত ছোট থেকে শুরু করেছো? আসলে গান আমি ছোটবেলাতে প্রথমের দিকে শিখিনি প্রায়, মানে ছোটবেলাতে। এবার আমার বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ আছে, আমার বাড়িতে দাদু, বাবা, আমার পিসি
ছোট পিসি ঠাম্মা সকলেই আবৃত্তির সাথে যুক্ত, নাটকের সাথে যুক্ত। তো সেই দিক থেকে একটা ওই সাংস্কৃতিক ভাবনা চিন্তা তৈরি হয়েছিল। এবং গানে আসা হচ্ছে, আমার দিদি নাচ করতো, সেই দিদি যেসব গানে নাচ করতো সেই গানগুলো আমার খুব পছন্দ লাগতো, আমি সেই গানগুলো গাইতাম। অ্যান্ড সেই গানগুলো গুনগুন করতে করতে আলটিমেটলি আমার ডাকনাম যে গুনগুন, সেটাও আমার ওইখান থেকে এসেছে, আমি গান গুনগুন করতাম বলে। তো তারপর থেকে বাবা মা বাড়ির প্রত্যেকের একটা চোখে পড়ে যে ওর গানের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, তো সেই থেকেই আমাকে গানে দেওয়া। অ্যান্ড তারপরে আমি চেষ্টা করছি গান নিয়ে এগিয়ে যাওয়া। আমি প্রথমেই শুরু করলাম যে পুরো স্টুডিওটা গুনগুন গুনগুন করছে, ও এখানে এসেও গুনগুন করছিল। আসলে গানের প্রতি ওর প্রচণ্ড ভালোবাসা আছে, আর ও মন থেকে করে এটা, সেটা তো দেখলেই বোঝা যায়। তো তোমার বাড়ি থেকেই গানের পরিবেশ। এবার প্রথম শুরু করলে কবে, স্টেজে পারফর্ম করলে কবে? একদম আমার স্টেজে আমি পারফর্ম করেছি যখন আমার ক্লাস 1-2-তে পড়ি আমি, তখন আমার স্কুলের অ্যানুয়াল ফাংশন, সেখানে তখন তো একটু একটু করে গান গাইছি। তখন প্রাইমারি স্কুলের স্যার ম্যামরা আমাকে চিনতো যে আরাত্রিকা গান করে বলে। তো তখন আমি স্যার ম্যামদের জানিয়েছিলাম যে ম্যাম আজ এবারের অ্যানুয়াল ফাংশনে আমি একটা গান গাইব। তো সেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজ। সেখানে বিভিন্ন দর্শকের সামনে গান গেয়েছিলাম। বাঁকুড়াতে স্বনামধন্য যারা শিল্পী, গায়ক গায়িকা, তারা এসেছিলেন, আমার স্কুলের বন্ধুরা, তাদের বাড়ির সবাই, আমাদের স্যার ম্যামরা অবশ্যই। এবং খুব অস্পষ্টভাবে মনে থাকলেও আমার মনে আছে তারা খুব প্রশংসা করেছিলেন আমাকে। এবং সেখান থেকে আমার আরও ভালো লাগে যে স্টেজে উঠে ওইভাবে গান গাইলে মানুষ এতটা ভালোবাসা দেয়। তো আরাত্রিকা গানের কথা বলছে, আমার কিন্তু খুব গান শুনতে ইচ্ছে করছে, একটা গান দিয়ে শুরু হয়েছে। নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত গায়, একদম তোমার পছন্দ। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। থ্যাংক ইউ সো মাচ। ও যে মানি না মানা, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম ওর গান, সামনাসামনি আমি গান শুনলাম আজকে আরাত্রিকার। আমার মানে ভিতর থেকেই সত্যি গান একটা ফিল আসছে। আরাত্রিকা এত সুন্দর গান করো তুমি, এত ছোট একটা মেয়ে, এত ম্যাচিওর ভয়েসে। তোমার কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কখনো, যে তুমি এত ছোট এত সুন্দর গান করছো? আমি মানে ছোট শিল্পী হিসাবে কখনো? এখনো পর্যন্ত সেরকম কোনো চ্যালেঞ্জের মুখে তো পড়তে হয়নি, কিন্তু আমি মনে করি যে একটা 4 বছরের বাচ্চার যদি প্রতিভা থাকে এবং একটা 30 বছরের লোকের যদি প্রতিভা থাকে, সেক্ষেত্রে এজটা মানে এজ একটা ম্যাটারই নয় কোনো। কারণ যদি সেই 4 বছরের বাচ্চাটার প্রতিভা থাকে, সে সেই 30 বছরের পুরুষটাকেও হারিয়ে দিতে পারে। সেক্ষেত্রে প্রতিভাটা ম্যাটার করে। তো আমি মনে করি যে যদি শিল্পীর মধ্যে প্রতিভা থাকে, সেখানে এজ ডাজন্ট দ্য ম্যাটার। প্রতিভার কাছে বয়সের কোনো একদমই না। একদম। তো তোমার প্রথম স্টেজ পারফর্ম তো শুনলাম, তো তুমি প্রথম মানে মনে হয়েছিল কখন যে সফল হচ্ছি আসলে মানে গানের জগতে? আমি তাহলে বলি আমার সারেগামাপার কথাই। আমি সারেগামাপার যখন থেকে প্রত্যেক দর্শকরা আমাদেরকে টিভিতে দেখতে শুরু করলো, তার আগে আমরা যে কতগুলো অডিশন দিয়েছি সেই কথা হয়তো কেউই জানে না। আমরা টিভিতে যাওয়ার আগে, মানে অর্থাৎ গ্র্যান্ড অডিশনে যাওয়ার আগে আমরা বোধহয় 10 থেকে 12খানা অডিশন দিই। সেক্ষেত্রে ওই স্ট্রাগলটা মানে হচ্ছে, একটা অডিশন দিয়ে সেদিন ফিরে এলাম, স্টেশনে যাওয়ার সময়তে আমাদেরকে জানিয়ে দিল যে তারপরের দিন 12টার মধ্যে আবার স্টুডিও আসতে হবে, কারণ আমি সেকেন্ড লেভেলের জন্য অ্যাপ্রুভড। এরকমও হয়েছে যে ভোরবেলা বাড়িতে ঢুকেছি, আমি আবার মানে সকাল হতে না হতেই আমি আবার ট্রেনে করে কলকাতা এসেছি, অডিশন দিয়েছি। তো এই স্ট্রাগলটার পরে যখন জানতে পারলাম না যে গ্র্যান্ড অডিশনে আমি চান্স পেয়েছি, তখন ওই একটা ভালো লাগা এবং বাড়ির লোকের, মানে বিশেষ করে বলতে গেলে বাবা মা এবং দাদুর ওই খুশিটা, মানে ওটা বলার মতো নয়। ওখানেই মনে হচ্ছিলো আমি সব পেয়ে গেছি। অ্যান্ড তারপর থেকে ওই জার্নিটা সারেগামাপার শুরু হওয়ার পর থেকে শেষ অবধি, ফিনালে অবধি, সেই স্টেজে এত মানুষের সামনে, এত গুণী মানুষের সামনে গান গাইতে পারাটা, এতে আমার জীবন
ধন্য হয়ে গেছে, আই এম ব্লেসড। কি সুন্দর করে বললো, মানে ওর সকলের মুখে হাসি ফোটাতে পেরেছে বাড়ির, সেটা হচ্ছে একদম ভীষণ বড় পাওনা ওর কাছে। আর স্টেজে গান করেছে, সামনে গুণী ব্যক্তিগণ বসেছিলেন। তো তোমার যে জার্নিটা মানে সারেগামাপার, সেইখানে ওই জার্নিতে কখনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, মানে খুব কঠিন মনে হয়েছে? হ্যাঁ, আমাদের এরকম একটা এপিসোড হয়েছিল যখন একটা পারফরমেন্স হবে কিন্তু দুটো গান গাইতে হবে, দুটো মুডের গান, মানে সেটার মাঝখানে আমাদের কোনো ব্রেক দেওয়া হবে না। একটা গান আমি শেষ করব, তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাকে দ্বিতীয় গানে শিফট করতে হবে। আমার গান ছিল হচ্ছে বাঁধ ভেঙে দাও, এবং তারপরে ছিল বড়ে আচ্ছে লাগতে হ্যাঁ। দুটো পুরো ভিন্ন স্বাদের গান। এবার সেই ক্ষেত্রে ওটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল, শুধু আমাদের ক্ষেত্রে নয়, মানে পুরো সেট এন্টায়ার টিম জি বাংলার সবার মধ্যে একটা ভয় কাজ করছিল যে তোরা কিভাবে করবি এগুলো। সবাই তো আমাদেরকে সাহস জোগাচ্ছিল অবশ্যই, কিন্তু ওই একটা ভয়, একটা মাইন্ডসেট থেকে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, সেক্ষেত্রে ভীষণভাবে হেল্প করেছে অবশ্যই আমাদের গ্রুমার্স, আমাদের সবার প্রিয় রথিজিৎ স্যার এবং আমাদের জাজেসরা আমাদের ভীষণভাবে চিয়ার আপ করেছিলেন পুরো সিজন ধরে। এবং এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো পেরিয়ে আমরা সবাই একসাথে ফিনালে অবধি পৌঁছতে পেরেছিলাম। চ্যালেঞ্জগুলো সম্মুখীন করার পরে যখন সাকসেসটা মানে পাচ্ছিলাম, তখন সেটা তো একটা বিশাল মানে বড় ব্যাপার আর কি। তোমার এই যে এখন পড়াশোনা করছো, তার পাশাপাশি এই যে গানের বিভিন্ন প্রোগ্রাম ম্যানেজ করো কি করে? এই ব্যাপারটা একটুখানি কঠিন, কারণ এই গোটা সারেগামাপা চলাকালীন তখন তো একটুও পড়াশোনা হয়নি, অবশ্যই হয়নি। কারণ মানে ব্যাপারটা কীরকম ছিল, শুধু ঘুমানোর টাইমে আমি গান করতাম না, বাকি পুরো টাইমটা আমরা গান করতাম। আচ্ছা, সেক্ষেত্রে পড়াশোনার কোনো জায়গাই ছিল না। তো এই যে 9-10 মাসের একটা গ্যাপ, এই গ্যাপটা সারেগামাপা থেকে ফেরার পরে একটা মানে সামাল দেওয়াটা খুব চাপের ছিল। মানে আমি ইভেন মাঝে মাঝে ভাবতাম একদিকে তাকিয়ে যে আমি কি করব, পড়বো নাকি রেওয়াজ করবো, এরকম একটা ব্যাপার। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে পড়াশোনা তো লাগবেই, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাল মিলিয়ে দুটোকেই করার চেষ্টা করছি। কিন্তু এটা বলে রাখা ভালো যে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটিতে অবভিয়াসলি গান ছিল, মিউজিক ছিল, এবং সেটা থাকবে। তো এই যে বললে যে সারাক্ষণ গান করা, এমনিতে আরাত্রিকার সারাদিনের রুটিন কেমন? আমার এবার তুমি আমাকে বলো যে আমি সারেগামাপার রুটিন বলবো নাকি বাড়ির রুটিন বলবো? আচ্ছা, সারেগামাপার রুটিনটা আগে শুনে নিই, তারপরে সাধারণ রুটিনটাও শুনবো। সারেগামাপার আমাদের রুটিন ছিল হচ্ছে আমরা মোটামুটি 7:30 নাগাদ উঠতাম। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা যেতাম স্টুডিও, ডিআরআর স্টুডিও, যেখানে আমাদের গ্রুমিং হতো, মানে শুটিং ছাড়া। সেখানে যে পর আমরা আমাদের যারা যারা গ্রুমার্স ছিল আমাদের কাজ ছিল ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে গ্রুমিং করা। এবং এবার এরকমও হয়েছে যে একটা গান 5-6 দিন গ্রুমিং করার পরে কোনো ভুল ভ্রান্তির জন্য গানটা চেঞ্জ করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে আমাদেরকে তখন আবার সেই নতুন গানটা তুলতে হতো, নতুন গানটা তুলে পরে গ্রুমার্সদেরকে শোনাতে হতো। এবং গানের মধ্যেও তো বিভিন্ন ছোট ছোট জিনিস থাকে যেগুলো একদম প্রপার না করলে গানটা শুনতে খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে একটা পুরোটা গানটা শোনানোর পরে ওই স্পেসিফিক পার্টটা তোলার জন্য আমাদেরকে আবার গান শুনতে হতো মন দিয়ে। তারপরে গানের কিছু ওয়ার্ড যেগুলো আমাদের এক্সপ্রেস করার জন্য ভালোভাবে বুঝতে হবে, সেগুলো আন্ডারলাইন করে সেই গানে কিভাবে যিনি গাইছেন শিল্পী তিনি কিভাবে বলেছেন সেগুলো দেখা। তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতাম। এছাড়া শীতকালে আমাদের খুব ভালো একটা জিনিস মানে হতো আর কি, আমাদের ফিস্ট হতো, গ্রুমার্স পার্টিসিপেন্ট পিকনিক টাইপের। আমরা রান্না করতাম, খেতাম। তাছাড়া আমরা ব্যাডমিন্টন খেলতাম, আমাদের স্যার ম্যাম সবাই আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতো, ঘুড়ি ওড়ানো হতো, বিভিন্ন প্রচুর মজা করেছি আমরা। অনেক রকমের অ্যাক্টিভিটিজের মধ্যে দারুণ কাটতো একদম। মানে ওই দিনগুলো খুব মিস করি আমি, একদমই তাই। মানে সুন্দর দিন ছিল প্রত্যেকটা দিন, খুব ভালো দিন ছিল। মানে ওই বাড়ি ছেড়ে আসছি, বাড়ির একটা অভাব সেটা প্রথম দিকে লাগতো, কিন্তু শেষ দিকে ওই জায়গাটা বাড়ি হয়ে গেছিল। মানে শেষ দিন ওখান থেকে আসার সময়তে মন খারাপ করছিল একদম। মানে আমরা প্রত্যেকে খুব কেঁদেও ছিলাম সেদিন, এতটাই ভালোবাসার জায়গা হয়ে গেছিল।
তার মানে এখন মিস করো? প্রচন্ড প্রচন্ড এখনো মিস করি। এখনো আমরা যারা যারা ছিলাম তারা আমরা ভিডিও কলে কথা বলি, ভিডিও কলে মাঝে আমরা মনে করি যে সেই দিনগুলো কিরকম ছিল, তো মনে তো পড়ে। আর এমনিতে বাড়িতে সাধারণ রুটিন কেমন? বাড়িতে তো টিউশন, স্কুল, পড়াশোনা, আর তার মধ্যেখানে একটু মানে একটু না, আমি বলবো আমি যখনই সুযোগ পাই আমি গান নিয়ে থাকি। বিশেষ করে পুরো দিনটাতে আমি বেলার আর রাত ছাড়া আমি গানের সময় খুঁজে পাই না। বাকি সময়গুলো আমার টিউশন থাকে, তো সেক্ষেত্রে আমি রাত করে অনেক রাত্রেই রেওয়াজ করো? রাত্রেবেলা রেওয়াজ করি, বা কোনো দিন বেলাতে রেওয়াজ করলাম, এরকম হয়। আর তাছাড়া পড়াশোনা থাকে, টিউশন থাকলে টিউশনের পড়া থাকে, টিউশনের পড়াগুলো করে নিয়ে আমি রাত্রে একবারে ফ্রি হয়ে হয়তো আমি 12:30 1টা অবধি আমি রেওয়াজ করে তারপর ঘুমোতে যাই। বাড়ির রুটিনটা একটু বোরিং। বাড়ির রুটিনটা এখন বোরিং হয়ে গেছে, সারেগামাপাতে এত সুন্দর ভালো কাটিয়েছি আর কি। তো তোমার গান তো ভীষণ মানে ভালোবাসার জিনিস, গানের পাশাপাশি আর কোনো শখ আছে যেটা করতে ভালো লাগে? আমার ইনস্ট্রুমেন্ট শেখার খুব ইচ্ছে। আমি গিটার বাজাতে খুব ভালোবাসি, পারি অল্প অল্প, কিন্তু শেখার ইচ্ছে প্রবল। আর এছাড়া যেটা বললেই নয়, বাড়িতে যেহেতু একটা আবৃত্তির পরিবেশ আছে, আমি নিয়মিত আবৃত্তি চর্চা করি, এবং আমার দাদু, বাবা, পিসি ঠাম্মা এরাই আমার গুরু আবৃত্তির। গান ছাড়া আবৃত্তি, গিটার, মানে ইনস্ট্রুমেন্ট শেখা। তাহলে কি গান যদি না করতে, মানে গানের এই জগতে যদি না আসতে, তাহলে কি ইনস্ট্রুমেন্ট নিয়ে এগোতে? আমি হয় ইনস্ট্রুমেন্ট, আমার এখানে 3টে কথা বলার আছে। আমি হয় ইনস্ট্রুমেন্টস বা বলতে পারা যায় প্রোডাকশন, মিউজিক প্রোডাকশন নিয়ে এগোতাম। সেটা করতে যদিও অনেকটা সময় লাগতো, মানে অনেক উঁচু, একটু বড় না হলে সেটা করা যেত না। আর নয়তো আমার ইংলিশ লিটারেচারের ওপরে বেশভাবে মানে আমি অ্যাট্রাকশন আর কি, তো আমি হয় ওই দিকটা নিয়ে এগোতাম, নয়তো আবৃত্তি জগতে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, ইন্টারেস্টিং। তো তোমার গান তো খুব পছন্দ, তুমি জীবনের গান গাও, মানুষের গান গাও, প্রতিবাদের গান গাও। তো তোমার এই যে গণসঙ্গীত গাওয়া, এই গান গাইতেই তোমার বেশি ভালো লাগে? হ্যাঁ, আমি গণসঙ্গীত গাইতে একদম স্বচ্ছন্দ বোধ করি। মানে গণসঙ্গীত গাইলে আমার মনে হয় যে হ্যাঁ, এটা আমার গান, আমি গাইবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এই গণসঙ্গীতের ওপর ভালোবাসাটা কিন্তু আমার ছোটোবেলা থেকে ছিল, আমি বলবো না। ছোটোবেলা থেকে আমি বিভিন্ন রকমের গান শুনতাম, রবীন্দ্রসঙ্গীত বরাবরই পছন্দ ছিল। গণসঙ্গীতের প্রতি ভালোবাসাটা তৈরি করেছে আমার দাদু। আমি সব জায়গাতেই বোধহয় এই গল্পটা বলে এসেছি, যেটা হচ্ছে আমার দাদু ছোটোবেলাতে আমাকে বিভিন্ন গণসঙ্গীত শুনিয়ে বলতো, তুই এটা তোর ভালো লাগবে। এবং গণসঙ্গীতের যে ভারী ভারী কথা, সেগুলো ছোটোবেলাতে আমার পক্ষে, কেন আমার মতো কোনো ছেলে মেয়ে বুঝতে পারতো না। তো অবভিয়াসলি গম্ভীর একটা গান কেন গাইবো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরে যখন একটু বড় হলাম। দাদু আছেন তো বাড়িতে? হ্যাঁ, একদম সব সময়ের সাথী আমার দাদু। আজকের এই প্রোগ্রামটা কিন্তু দেখবে নিশ্চয়ই, দাদু তো দেখবেই। দাদু প্রথমে, আমি যদি না দেখি দাদু বলবে তুই দেখিসনি ওটা, এরকম। আচ্ছা, তো দাদুকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, যে দাদু কিন্তু চেয়েছিল বলে আরাত্রিকা আজকে এখানে। একদমই, আরাত্রিকার গলায় কিন্তু গণসঙ্গীতটাই বেশি জনপ্রিয় সকলের কাছে। তারপর থেকে গানের একটু একটু করে মানে বুঝলাম, দাদু বাবা সবাই বোঝালো, গানের মানে বুঝতে শিখলাম। তারপরে কোথাও গিয়ে গণসঙ্গীতের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আচ্ছা, আরাত্রিকার সবচেয়ে প্রিয় গান কোনটি? ওরকম ভাবে তো প্রিয় গান বলা সম্ভব নয়, কিন্তু আমি যে ধরনের গান শুনি, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার ভীষণ একটা প্রিয় গান আমি রূপে তোমায় ভোলাবো না, যেটা আমি সারেগামাপাতে গিয়েও ছিলাম। অসম্ভব সুন্দর লাগে গানটা শুনতে। বিভিন্ন সময়ে আমি ওই গানটা গাই, মানে আমি সেটা মানে বুঝতেও পারি না, মানে হয়তো আমি অঙ্ক করছি, হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা, আমি রূপে তোমায় ভোলাবো না গাইছি আমি, এরকম একটা ব্যাপার। গানটা ভীষণ ভালো লাগে। তুমি সোশ্যাল মিডিয়াতে ভীষণ জনপ্রিয়। এবার যদি তোমাকে আন্তর্জাতিক লেভেলে যদি কখনো কোনো সুযোগ আসে, তো সেই রিয়াকশনটা কেমন হবে? সেটা তো আমি হয়তো সেদিন এত শকড হয়ে যাবো, আমি 2-3 ঘন্টা এভাবে তাকিয়ে থাকবো, সিরিয়াসলি, এরকম একটা ব্যাপার। মানে স্বপ্ন আছে? একদম, অবশ্যই। এটা কার না স্বপ্ন থাকে। সেদিন
আমি জানি না, আমি হয়তো পাগল হয়ে যাব, আমি ভীষণভাবে এক্সাইটেড থাকবো এবং আমি চাইছি, আমরাও চাই যে আরাত্রিকার স্বপ্ন পূরণ হোক। একদম, থ্যাংক ইউ। আরাত্রিকা যদি সিনেমাতে চান্স পায় তো অভিনয় কেমন পছন্দ? অভিনয় করতে অভিনয় করতে চাই বলতে অভিনয় দিকে আমার সেরকম ইয়ে নেই, কিন্তু হ্যাঁ মানে যদি অভিনয়ের ক্ষেত্রে বলা হয় নিশ্চয়ই আমি যাব, চেষ্টা করব। কিন্তু এমন কোনো পছন্দের সিনেমা আছে যেখানে তোমার মনে হয় মানে তুমি নিজের চরিত্রটা ওইখানে দেখতে চাও, এরকম কিছু ভেবেছো কখনো? আমি সেক্ষেত্রে বলতে গেলে কাকাবাবু সিনেমাতে সন্তুর জায়গাটা আমি নিতে চাই, সন্তুকে সরিয়ে আমি সন্তুর জায়গাটা নিতে চাই, এরকম একটা মানে ভেবেছে অ্যাটলিস্ট। অভিনয়টা ওর ইচ্ছে নেই, তবুও কাকাবাবু সিনেমাতে সন্তুর চরিত্রে। হ্যাঁ। তবে এই যে আজকে এত কনফিডেন্স তোমার, এত সুন্দর করে গান করো, এর পেছনে দাদুর কথা তো শুনলাম, এছাড়াও আর কার অনুপ্রেরণা আছে? মানে কে সাহস দিয়েছে? বাবা তো আছে, বাবা আজকেও সাথে করে নিয়ে এসেছে, বাবা সব জায়গাতেই থাকে পাশে, একদম সব সময়, একদম। এছাড়া দাদু ছাড়া বলতে গেলে অনুপ্রেরণা যদি বলতে চাই, আমার গুরু এবং আমাদের সবার প্রিয়, সবার মানে রেসপেক্টেড রথিজিৎ স্যার। রথিজিৎ স্যারের কম্পোজিশন, রথিজিৎ স্যারের জীবনের গল্প, স্যারের মানে স্যার যেভাবে স্ট্রাগল করে এসেছে সেই গল্পটা তো আমরা অল্প অল্প করলেও সবাই জানি, প্রত্যেকেই জানি। তো সেখান থেকে রথিজিৎ স্যার আমার সব থেকে বড় ইন্সপিরেশন। মানে স্যারই আর কি, মানে স্যারকে আমি আর কারোর মধ্যে আমি দেখতে পাই না, তো অনুপ্রেরণা অবশ্যই রথিজিৎ স্যার। আচ্ছা, আমরা গান শুনি সবাই, দুঃখে গান, সুখে গান, প্রেমে গান, বিচ্ছেদে গান। এবার তোমার কি মনে হয় যে গান মানে গানের প্রতি কতটা এফোর্ট দিলে মানুষের মনে জায়গা করে নেওয়া যায়? প্রত্যেকটা ফিল্ডে এফোর্ট বা এই স্ট্রাগলটা খুব নিডেড। মানে তুমি যদি পরিশ্রম না করো, তুমি কোনো ফিল্ডেই তুমি পৌঁছতে পারবে না, সাকসেস পাবে না। কারণ এই কঠিন এই স্ট্রাগলটা করতে পারলেই তোমার সেই জায়গাতে সাকসেস পেয়ে তোমার খুশি হবে, সেই জায়গাতে সাকসেস পেয়ে তুমি আরাম পাবে। তাই এই প্রত্যেকটা ফিল্ডেই স্ট্রাগলটা খুব দরকার। মানে সে তুমি গান করো, সে তুমি নাচ করো, সে তুমি আবৃত্তি করো, তোমার স্ট্রাগলটা কি সেটা মানুষ সাকসেস পাওয়ার পরে মানুষ কিন্তু তোমায় জিজ্ঞাসা করবে যে তোমার সাকসেসের পিছনে কতটা স্ট্রাগল আছে। এবং সেই স্ট্রাগলের কথাটা যখন তুমি সেই দিন সাকসেস পাওয়ার পরে বলবে, তখন মানুষ বলবে যে হ্যাঁ এই মেয়েটা খেটেছিল বলে আজ এখানে আসতে পেরেছে। তো আমি সবসময় বলবো যে স্ট্রাগল দরকার আছে, নয়তো সাকসেস পাওয়াই যাবে না, এফোর্ট তো লাগবে। ছোটবেলা থেকে অনেকে গান শিখতে চায়, অনেকেই কিন্তু তোমার ফ্যান ফলোয়ার। তো তুমি সে যারা গান শিখতে চাইছে নতুন করে, তাদেরকে কিছু বলতে চাও যে কিভাবে পরিশ্রম করলে, কিভাবে এগোলে মানে ঠিকঠাক জায়গায় আসলেই গানের প্রতি ভালোবাসাটা জন্মাবে, আসলেই গানের জায়গায় সে সাকসেস হতে পারবে? এবার মানে গোটা পৃথিবীতে বলতে গেলে 95% এরকম মানুষ আছে যারা গানটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখে এবং সবার আগে প্রথমে মাথায় আসা হচ্ছে পড়াশোনা। এটা ম্যাক্সিমাম বাড়িতেই শুনতে হয়, বিশেষ করে বাঙালিদের, যে পড়াশোনা ছেড়ে তুই গান করছিস। মানে এটা তো খুব সত্যি কথা যে মানে আর্টিস্টের একটা সাকসেসফুল লাইফ সেটা অনেক দেরিতে আসে, অনেক খাটাখাটনির পর আসে। তো সেক্ষেত্রে পড়াশোনাটাকে বাদ দিয়ে, যেখানে মানে এটা সত্যি যে পড়াশোনা করে খুব তাড়াতাড়ি হওয়া যায়, সাকসেসফুল হওয়া যায়, কিন্তু মানে এই পড়াশোনাটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রেখে ফার্স্ট প্রায়োরিটি গান হিসেবে এই চ্যালেঞ্জটা নিয়ে এগিয়ে যাওয়ার সবার সাহস থাকে না। এবং মানে সেটা অবশ্যই ফ্যামিলিতে ঠিকই বলে, ফ্যামিলির বড় গুরুজনরা সবাই ঠিকই বলে যে পড়াশোনাটা পাশাপাশি রাখ, তুই গানটাকে কর, তুই ঠিক আছে কিন্তু পড়াশোনাটা রাখ। তো আমি বলবো যে যেটাই করছো তুমি সেটা ডেডিকেটেডলি করো, এবং তোমার যেটা কাজ সেটা তুমি নিজেকে এবং সেই কাজটার উপরে বিশ্বাস রাখো এবং কাজটাকে ঘষে মেজে একদম সোনার মতো চকচক করো, যাতে ওই কাজটার বিরুদ্ধে মানুষ আর অন্য কোনো মানে ডুপ্লিকেট বা ওটার
ছাড়া এটা আনা যাবে, এইটা যেন মানুষের মধ্যে না থাকে। তো খেটে যাও এবং নিজের কাজের ওপর বিশ্বাস রাখো, এবং যেই ফ্লোতে এগোচ্ছ সেই ফ্লোটাকে মাথায় রাখো, এবং আগে আগে যা হয়ে এসেছে, যেগুলো খারাপ হয়ে এসেছে, যেটা পেরিয়ে তুমি একটু একটু করে এগোতে পারছো, সেই খারাপ দিনের কথাগুলো মাথায় রাখো, তাহলে সাকসেস পাওয়া পসিবল। ক্লাস 10-এ পড়া একটা মেয়ে এত সুন্দর করে বোঝাচ্ছে, এত আদুরে আদুরে গলায়। আসলে ওর গানগুলো যখন আমরা শুনতাম না, তখনও মনে হতো যে আদুরেভাবে যে প্রতিবাদ করা যায়, খুব আদর করে গানের ভাষায় মানুষের মনে প্রতিবাদের ঝড় তুলে দেওয়া যায়, সেটা আরাত্রিকাই পেরেছে, আরাত্রিকা পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি আজকে সামনাসামনি ওর সাথে কথা বলে সেটা একদম বুঝতে পারছি। তো তো আরাত্রিকা এত সুন্দর ভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। আরাত্রিকা, তোমার সোশ্যাল মিডিয়াতে কোন প্রতিক্রিয়া দর্শকদের, তোমার ফ্যান বেসদের প্রতিক্রিয়া সবচাইতে সুন্দর লাগে, মিষ্টি লাগে? আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি। এই ফ্যান কথাটাতে আমি একটু আপত্তি জানাচ্ছি, কারণ আমি মনে করি সেলিব্রিটিদের ফ্যান থাকে, আর আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। তাই আমি বলবো আমাকে যারা ভালোবাসে, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের প্রতিক্রিয়া বলতে, তারা যখন আমার গান শোনে এবং আমাকে রাস্তাঘাটে দেখতে পেয়ে, চিনতে পেরে আমাকে যখন জিজ্ঞাসা করে, তুমি কি আরাত্রিকা, তোমার তুমি কি গেয়েছিলে কারা রইল লৌহ কপাট, এই জিনিসটা যখন আমার সাথে ঘটে, তখন আমি ভেতরে ভেতরে এতটা ব্লাশ করি, এতটা খুশি হই, সেটাই বোধহয় সব থেকে মিষ্টি এবং সুন্দর প্রতিক্রিয়া, মানে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে। কারার ওই লৌহ কপাট বলতেই মনে পড়লো, ওই গানটা কিন্তু আমরা অনেকবার শুনেছি, তো আজকে একটু শুনতে পারি? নিশ্চয়ই, নিশ্চয়ই, একদম। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহেন তথ্য কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরাত্রিকা সবার গায়ের লোম শিউরে দেওয়ার ক্ষমতা রাখে, আমি বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার হলো এক্ষুনি, আমি মানে এমনিতে তো ফোনে টিভিতে দেখে হয়, কিন্তু সামনে যারা থাকবে সত্যি, কিন্তু আরাত্রিকা ওই যে মিছিল, মিটিংয়ে, ব্রিগেডে মানুষের মন নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে শুনে এসেছি, আজকে আমি বারবার ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর করে শোনানোর জন্য আমাকে। আর আরাত্রিকার সবচাইতে মজার গল্প শুনি, মানে মজার একটা মুহূর্তের কথা শুনি জীবনে। মজার মুহূর্ত বলতে, ওই যে বললাম না, বাড়িতে একটা সাংস্কৃতিক মানে পরিবেশ আছে। তো আমরা যখনই কোথাও ঘুরতে, আমার হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আমরা বাড়িতে 14 জন থাকি একসাথে, তো একটা বিশাল বড় ফ্যামিলি। তো আমরা যখন একসাথে ঘুরতে যাই, আমরা একবার গেছিলাম দীঘা। তো দীঘাতে যেয়ে পর আমরা বিচে সন্ধেবেলাতে আমি আমার ইউকুলেলে নিয়ে বাড়ির প্রত্যেকে মিলে গান গাইছিলাম, এমনি নর্মালি গান গাইছিলাম। হঠাৎ করে প্রত্যেকে আমরা হঠাৎ করে দেখতে পাই যে এত অনেক মানুষ এসে পরে জড়ো হয়েছে, একটা পুরো ক্রাউড, মানে একটা সার্কেল করে সবাই দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকে আমাদের সাথে গান গাইছেও। তো সেখানে এসে সবাই আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় গান শেখো, তোমাদের গান খুব ভালো লাগছে। তারা আমাকে বিভিন্ন গানের রিকোয়েস্ট করছে যে এই গানটা ধরো তুমি, এরকম একটা। তারপরে কেউ এসে জিজ্ঞাসা করছে আমার প্রোগ্রামের জন্য কথা বলছে। তো ওই একটা বিশাল মানে মজার মুহূর্ত আমার জীবনে ঘটেছে, যেটা হচ্ছে পুরো ফ্যামিলির সাথে এত অচেনা মানুষের সাথে দীঘার বিচে বসে গান গেয়েছি ইউকুলেলে নিয়ে। তো এটাকে মজার একটা ঘটনা আমার মনে থাকে সবসময় আর কি।
মানে আরাত্রিকা কিন্তু মজা, আনন্দ, হ্যাপি থাকতেই পছন্দ করে। একদম তাই, একদমই। খুব হাসি খুশি ভরা মুখের একটি মেয়ে, আর সবসময়ও হাসি খুশি থাকতেই পছন্দ করে। তবে ও গান করে কিন্তু প্রতিবাদী গান করে কিন্তু খুব সিরিয়াস মুডে। গানের সময়ও সব কিছু ভুলে যায়, সবাইকে নাড়া দিয়ে যায়। তো আরাত্রিকা যখন ব্রিগেডে গান করো, তারপরে মিটিং মিছিলে, এবার পলিটিক্যাল একটা ছাপ তো আছে, এর জন্যে কখনো কোথাও কিছু শুনতে হয়েছে? আমি হ্যাঁ, শুনতে তো অবশ্যই হয়েছে। সব থেকে বড় কথা, এই সারেগামাপাতে আসার পরে যখন এত এত মানুষ দেখছে, তখন সেটা আরও বেশি সামনে এসেছে ব্যাপারটা। শুনতে হলেও মানে এরকম অনেকবার হয়েছে, বাঁকুড়াতে বইমেলা হয়েছে, কোনো এক অদৃশ্য কারণের জন্য আমাকে 3 বছর বইমেলাতে মানে গান গাওয়ার চান্স দেওয়ার পরেও প্রোগ্রামের আগের দিন আমার গান মানে আমার ক্যান্সেল করে দিয়েছে, আমার লিস্টে নাম নেই। অথচ আমি বইমেলাতে যেয়ে পর যখন দেখেছি, তখন আমার বয়সী ছেলেমেয়েরা ওখানে গান গাইছে। এবং আমি এটা বলতে পারি যে এরকমটা নয় যে তারা আমার থেকে ভালো গান গাইছে বা আমি তাদের মতো গান গাইতে পারি না, আমি তাদের মতোই হয়তো গান গাইতে পারতাম, কিন্তু ওই কোনো একটা আননোন রিজনের জন্য আমার গান বাদ দিয়ে দেওয়া হয়েছে। আসলে জহুরিরা জহুর চেনে, একদমই ঠিক জায়গায় কিন্তু আরাত্রিকা ঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছে নিজেকে সারেগামাপাতে। বাঁকুড়ার বইমেলা থাক না, পুরো ওয়েস্ট বেঙ্গল তো দেখেছে টিভিতে, এটাই মনে হয় ওয়েট করছিল। ওই যে একটা খারাপ লাগা হয়েছিল কদিন, 3 বছরের যে কথাটা বললো, সেই খারাপ লাগাটা ভালো লাগায় পরিণত হলো সারেগামাপাতে। একদম একদম। তো ফ্যামিলিতে মানে সাপোর্ট কে করে? ধরো কোনো একটা দুষ্টুমি করে ফেললে, সাপোর্টটা কার কাছ থেকে পাও প্রথমে? ফ্যামিলিতে কোনো একটা দুষ্টুমি করলে সাপোর্ট করে হচ্ছে আমার মাম্মাম, মানে হচ্ছে আমার পিসি। আচ্ছা, মানে পিসি হচ্ছে আমাদের প্রত্যেকের সেভিয়ার আর কি। মানে বাড়িতে যতগুলো বাচ্চা আছে, ভালো পিসি বাড়িতে যতগুলো বাচ্চা আছে তাদের সেভিয়ার হচ্ছে আমার পিসি, মাম্মা মৌমিতা বিশ্বাস। তো যখনই কিছু করি, কিছু একটা করলাম, মানে এরকম হয়েছে যে কোথাও একটা গেছি, বলে গেছি এই সময় চলে আসবো, একটু দেরি হচ্ছে, মা জেম্মাকে ফোন করে ঠিক বলে দেবে যে আরে ও তো গেছে, তো একটু আগেই ঠিক চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো মানে ঠিক ম্যানেজ করে নেয়, মানে ওই আর কি ম্যানেজটার প্রয়োজন হয় কিছু কিছু সময়, তখন মাম্মা খুব সুন্দরভাবে ম্যানেজ করে দেয়। মানে ম্যানেজ করা পিসি, ভালো পিসি। একদমই তাই। এটা কিন্তু নতুন কথা আজকে জানলাম। তো তুমি স্কুলে পড়ো, স্কুলে প্রচুর ফ্রেন্ড আছে, হ্যাঁ, এবার এই যে পরিচিতি পেলে, এরপরে স্কুলে গেছো? হ্যাঁ গেছি। তো কেমন রিয়াকশন পেলে বন্ধুদের থেকে? বন্ধুরা সবাই আমাকে অ্যাজ ইউজুয়াল, বন্ধুরা যেরকম হয়, তুই কি সেলিব্রিটি হয়েছিস রে, তুই তো আমাদের বন্ধুই আছিস। তো বন্ধুগুলোর এক প্রতিক্রিয়া, ম্যামদের আলাদা প্রতিক্রিয়া, এবং আমার থেকে যারা জুনিয়র তাদের প্রতিক্রিয়া একদম আলাদা। মানে আমি জুনিয়রদের কথাটাই বলি, বন্ধুরা তো অবশ্যই যখন আমি সাকসেস একটু একটু করে পাচ্ছিলাম সারেগামাপাতে, তখন ওরা প্রত্যেকে আমায় ফোন করে কংগ্র্যাচুলেট করেছে, এবং আমার ফিনালের আগের দিন ওরা সবাই মিলে আমাকে ভিডিও কল করে আমাকে বেস্ট অফ লাক পাঠিয়েছে। তো বন্ধুরা তো সবসময় ছিল পাশে, এবং ওরাও খুব খুশি আমি এত দূর আসতে পেরেছি বলে। আর জুনিয়রদের কথা বলতে গেলে, ওরা এক কথায় পাগল। মানে আমি স্কুল গেলে একটা আলোড়ন পড়ে যায় পুরো স্কুলে, মানে ওরা পারলে আমার হাত ছেড়ে নিয়ে চলে যাবে, দিদি 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 আমাদের ক্লাসে চলো, দিদি আমাদের ক্লাসে চলো। হাউ কিউট। কেউ এসে তো দিদি একটা সাইন করে দাও, আবার এক একজন তো খাতাতে বলে 10টা করে দাও, আমরা কেটে কেটে নিয়ে নেবো, তোমাকে বারবার করতে হবে না, এরকম একটা ব্যাপার। আর এছাড়া মানে এগুলো এত ভালো, মানে এগুলো ভাবলেই ওই কিউট বললে হাউ কিউট, মিষ্টি, এত মিষ্টি এগুলো। আর তাছাড়া ম্যামদের ভালোবাসা তো আছেই, মানে ম্যামরা আমাকে স্কুলে দেখলে, ও তুই এসেছিস, তোকে তো দেখতেই পাইনি, কি ভালো লাগছে তুই এসেছিস। তো এত ভালোবাসা পাচ্ছি এখন, ভালোবাসা পেয়ে ভীষণ ভালোবাসতে, মানে খুব ভালো লাগছে আর কি। একদম। তো আরাত্রিকার নতুন কোনো প্রজেক্ট আসছে কিংবা কোনো গান? একটা অ্যালবাম আসছে, সেটা আমি তো এখনই রিভিল করতে পারবো না, কিন্তু আমরা সবাই অপেক্ষা করব। একদম একটা কাজ আসছে, অপেক্ষা করব আমরা সবাই, তাই শুনে নিলাম। একদম। তো
এই যে হাসি খুশি থাকো সব সময়, কিন্তু কখনো কি হয়েছে খুব দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, কান্না পেয়েছে? হ্যাঁ, এরকম তো অনেকবারই হয়। ওই বললাম না, সারেগামাপার কিছু কিছু মুহূর্ত যেগুলো এখনো মিস করি। তো সারেগামাপা থেকে ফেরার পরে এরকম হয়েছে, মানে আমি রোজ কাঁদতাম। আমি প্রথমেই বলে দিই, আমি খুব কাঁদি, মানে আমি প্রচন্ড ইমোশনাল, মানে ভাবাই যাচ্ছে না আমি কি লেভেলের ইমোশনাল। মানে একটা ছোট্ট কিছু দিনের জন্য কারোর সাথে আলাপ হয়েছে, তার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, এবার তার সাথে এরকম যদি হয় যে তার সাথে আমার রোজ এরকম দেখা হবে না, কথা হবে না, আমি কিনে দেবো তার জন্য, এরকম একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে তো সেনসিটিভ মাইন্ড প্রচন্ড। এবং আমার মা বাবা এটা নিয়ে খুব চিন্তিত যে তুই যদি গোটা পৃথিবীর মানুষের জন্য এতটা ইমোশনাল হয়ে পড়িস, এগিয়ে যাবি কি করে। তো এরকম হয়েছে সারেগামাপাতে আমরা যারা রুমমেট থাকতাম, ময়ূরীদি, দেয়াসিনীদি এবং আমি, সিজনের শুরু থেকে শেষ অবধি আমরা একসাথে ছিলাম। মানে আমরা যা করতাম সব একসাথে, চা খেলে একসাথে চা খেতাম, ঘুমোতে গেলে একসাথে ঘুমোতাম। ইভেন আমাদের যে 3টে বেড থাকতো, এরকম হয়েছে আমরা একটা বেডে 3জনে শুয়ে গেছি, এত আমরা ক্লোজ ছিলাম। তো ওই দিনগুলো আমার রোজ মনে পড়তো। সারেগামাপার টেকনিক্যাল টিমের কয়েকজন মেম্বার আছে যারা আমাকে খুব ভালোবাসতো, তাদের সাথে এত দুষ্টু মিষ্টি এত এত সুন্দর ঘটনা রয়েছে, সেগুলো মনে পড়লে অটোমেটিক্যালি কান্না পেয়ে যেত। মানে আমি তখন ওদের ফোন করে আমি বলতাম যে আমি কাঁদছি, আমি তোমাদের কাছে যাব, এরকম একটা ব্যাপার। তো দুঃখ যখন পেতাম তখন আমি বসে কিছুক্ষণ কেঁদে নিই, দেবা আমি হালকা সুইট। আচ্ছা, তুমি খুব তোমার তো কমেন্ট সেকশনে খুব পজিটিভ কমেন্টই আসে, কখনো এরকম হয়েছে খুব নেগেটিভ কমেন্ট পেয়েছো কোথাও থেকে? প্রচন্ডভাবে, এরকম তো হয়েইছে। আচ্ছা, মানে ওই সেই বললে না একটা পলিটিক্যাল ছাপ, ওই ক্ষেত্রে একটা নেগেটিভ ওই ভাইবসটা চলে আসে অটোমেটিক্যালি, আসছিল। তো এই কমেন্টগুলো মোটামুটি আমাদের জি বাংলা প্রোডাকশনের প্রত্যেকের কাছেই আসতো, প্রত্যেকের সামনে আসতো, বাড়ির লোকের সামনে তো আসতোই, বাড়ির লোকও দেখেছে, আমিও দেখেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো যে ধুর এরকম কেন বলছে এরকম। তারপরে আমাদের প্রোডাকশনের যারা ছিল তারা আমাকে বলে যে এইগুলোতে কান দিস না, এগুলোতে কান দিয়ে কোনো লাভ নেই, তাহলে তো এগিয়ে যেতে পারবি না। মানে সবার চিন্তা ভাবনাকে তুই যদি নিজের কনসার্ন বানিয়ে নিস, তাহলে তুই নিজের চিন্তা ভাবনাটা কোথায় করবি। আর এটা তো ফ্যাক্ট যে তোমাকে মানুষ চিনতে পারছে, ওই জন্যই তোমার পজিটিভ দিকটা এবং নেগেটিভ দিকটা একসাথে বেরিয়ে আসছে। মানুষ তোমাকে চিনছে বলেই ভালোটাও বলছে, খারাপটাও বলছে, তো খারাপ তো থাকবেই। আমি কোনটা নিয়ে এগিয়ে যাবো সেটা তো অ্যাবসলিউটলি আমার ব্যাপার। তো তারপরে ওগুলোকে এরম করে দিয়েছি এবং পজিটিভটাকে নিয়ে এগিয়ে যাই। একদম, খুব সুন্দর কথা বললে। একদম, মানে এত ছোট কিন্তু এত সুন্দর বোঝে, ও বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলছে, আমি জাস্ট মুগ্ধ হয়ে শুনছি। তো আরাত্রিকার ভাই বোন আছে? হ্যাঁ, আমার একটা বোন আছে যে আমার থেকে 11 বছরের ছোট। তার বয়স একদমই, তার বয়স এখনো 5 বছর হয়নি। তার নাম হচ্ছে আরশিয়া সিনহা। এবং আমি আমার বোনকে খুব ভালোবাসি। বোন আমার বলতে গেলে বাড়িতে বেস্ট ফ্রেন্ড। ওকেও যদি ইভেন জিজ্ঞাসা করা যায় তোর বেস্ট ফ্রেন্ড কে, আমার দিদি। তো আমার খুব মিষ্টি একটা সম্পর্ক, একদম খুব মিষ্টি, অবশ্যই মিষ্টি সম্পর্ক তো হবে। তো আরাত্রিকা যখন বাড়িতে তো বললো যে ভালো পিসি একটা আছে, আর বকাবকি করে কে? বাড়িতে কেউ আছে যে বকে দেয়? হ্যাঁ, মা জেম্মা, মা জেঠিমা আর কি। মানে ভয়ঙ্কর রকমের ভয় পাই আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা ভয় পাই। কিন্তু ওই জেম্মা মাই হচ্ছে একবারে সেই বলে না কমফোর্ট জোন। মানে এরকম হয়েছে যে আমি ধরো কোথা থেকে একটা ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেল, মানে অনেকটা জার্নি করে এসেছি, ট্রেনে হয়তো বসার জায়গা পাইনি, বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তারপরে এসে ওই বাড়িতে ঢোকার পরেই ফ্রেশ হয়ে যখন নিচে এসে দেখতাম ওই আদা দেওয়া দুধ চাটা ওয়েট করছে আমার জন্য, ওটা জেম্মাই আমাকে বানিয়ে দিত। মানে আমি বাড়িতে গেলে জেম্মা ছাড়া কারোর চা খাই না আর কি, মানে ওই চাটা খেলে একদম একটা ব্যাপার। তো আমার কমফোর্ট জোনও ওরা এবং সব থেকে ভয়ের জায়গা। চা পছন্দ করো? প্রচন্ড, আমি চা খোর। আচ্ছা, চা পছন্দ করার কি খেতে পছন্দ করো এমনিতে খাবার? আমি খাবার দাবার বলতে ওরকম নয় যে এবার প্রত্যেকে জিজ্ঞাসা করলে এখন বিরিয়ানি ভাল লাগে এরকম একটা ব্যাপার। আমার বলতে গেলে আমার জীবনে যদি খাওয়ার জিনিসটা না থাকতো আমার ভালো হতো। মানে
খাওয়া নিয়ে সমস্যা? আমি সমস্যা বলতে কি, আমার কখনো খিদে পায় না, আমি জানি না কেন, আমার কখনো খিদে পায় না। আর খিদে পেলেও আমার মানে খাওয়াটা হচ্ছে চকলেট, নয় আমি একটু চা খেয়ে নিলাম একটা বিস্কিট দিয়ে, ব্যাস আমার পেট ভর্তি, এরকম একটা ব্যাপার। মানে বাবা মায়ের খরচ নেই, আরাত্রিকার জন্য খরচই নেই একদম। তো তুমি বড় হয়ে কি হতে, মানে এই মিউজিক নিয়েই এগোতে চাও? আমি মিউজিক নিয়ে এগোতে চাই, একটা ভালো শিল্পী হতে চাই, মানুষের জন্য সারা জীবন গান গেয়ে যেতে চাই, মানুষের পাশে থাকতে চাই নিজের গানের মাধ্যমে, এবং প্লেব্যাক করার ইচ্ছে আছে ভীষণভাবে। দেখা যাক কি হয়, চেষ্টা করছি। একদম পারবে নিশ্চয়ই। তো বড় হচ্ছ, জনপ্রিয়তা বাড়ছে, বাড়ি থেকে মেয়েদের তো এমনিতে একটা মেয়েদের প্রতি একটু বেশি করে খেয়াল থাকে বাবা মায়ের, তো সেটা কি বেড়েছে আগের থেকে? আমার বাড়িতে এটা আমি খুব লাকি মনে করি নিজেকে, যে আমাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই যে মানে মেয়ে বলে একটু বেশি যত্নে রাখতে হবে। উল্টে আমাদের বাড়িতে এটা বলা হয় যে তুই মেয়ে, তুই ছেলেদের থেকে এটা বেটার করতে পারবি, সেটা তুই দেখা। সেক্ষেত্রে যা ইন্ডিপেন্ডেন্স দরকার সেটা আমি সবসময় বাড়ি থেকে পাই, এবং শুধু আমার দিক থেকে, আমার থেকেও আমার দিদি আছে, তো তাকেও দেখেছি, তার ক্ষেত্রেও দেখেছি যে বাড়ি থেকে কি ধরনের সাপোর্ট পাওয়া যায়। তো আমি এক্ষেত্রে খুব ব্লেসড এবং খুব লাকি টু হ্যাভ আ ফ্যামিলি লাইক দেম। আচ্ছা, তো তোমার যে এলাকাতে কেমন রেসপন্স, মানে কেমন ভালোবাসা পাও? আমি যেখানে থাকি সেখানের মানুষ ভীষণভাবে গর্বিত এবং খুব খুশি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাকে এটা খুব আমি শুনি, যেটা হচ্ছে আগে মানে আমাকে যে কোনো কাকু কাকিমা দেখলে বলে যে আগে তোর বাবার মেয়ে বলতাম তোকে, এখন আরাত্রিকার বাবা হচ্ছে সৌম্য, সেটা বলতে আমাদের খুব ভাল লাগে। তো তখন এটা শুনে একটু খুশি হই, আর আমার বাবার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায়, তো সেটা দেখে একটু ভাল লাগে। তারপরে দাদু, আমার দাদু সমিতি অফিসে এখন যায়, তো সেখানেও দাদুকে সবাই বলেছে, মানে জিজ্ঞাসা করেছে যে আরাত্রিকা কি আপনি কি আরাত্রিকার দাদু? দাদু তখন বলেছে যে না, আরাত্রিকা আমার নাতনি হয়। তো দাদু তখন এসে আমাকে বলেছে যে তোর পরিচয় এখন আমাকে পরিচিত হতে হচ্ছে। আমি বললাম যে দেখো দাদু, এটা তোমার লস, আমার কিছু করার নেই। দাদু চেয়েছিল তো এটা, একদমই তাই। তো এটা একটা ভীষণ ভালো লাগা, এবং এলাকার মানুষ ভীষণভাবে সাপোর্ট করেছে শুরু থেকে শেষ অবধি। গোটা এন্টায়ার সারেগামাপা সিজন জার্নিটাতে আমার এলাকাবাসী, আমার গ্রামবাসীর থেকে আমি এত সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, সেগুলোর কথা মনে পড়লে এখন খুশিতে চোখে জল চলে আসে, যে ওরা ছিল বলে আমি হয়তো অনেকটা আগিয়েছিলাম। তো এত এত ভালোবাসার মানুষ চারিদিকে, এলাকা থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গে, এবং সোশ্যাল মিডিয়া জুড়ে তো হইচই পড়ে যায় তোমার গান শুনে। তো তুমি তোমার যে ভালোবাসার মানুষ, যে তোমার দর্শক যারা আছে, যারা তোমার পছন্দ করে তোমার গান শুনতে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? তাদেরকে একটাই কথা বলার, যে এতদিন ধরে আমাকে যেভাবে ভালোবাসা, আশীর্বাদ এবং আমার গান ভালোবেসেছেন তারা সবাই, আমি যতদিন গান গাইবো, গান গাওয়ার চেষ্টা করব, গান গেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, তারা যেন এভাবেই আমার জার্নিতে আমার পাশে থাকে, আমাকে আশীর্বাদ করে এবং অনেকটা সাপোর্ট দেয়, অনেকটা ভালোবাসা দেয়। তাদের ভালোবাসা, তাদের অ্যাপ্রিসিয়েশনটাই হয়তো আমাদের ফুয়েল এগিয়ে যাওয়ার। এটাই। আরাত্রিকার পড়াশোনা করতে কেমন লাগে? খুব খারাপ। জানতাম এরকম একটা উত্তর আসবে। আমি এটা কোনো বাক্যতেই যাব না, একটাই উত্তর, খুব খারাপ লাগে পড়াশোনা করতে। পড়াশোনা করতে ভালো লাগে না? ভালো লাগে না, একদম ভালো লাগে না। মানে কোন সাবজেক্টটা সবচেয়ে ভালো লাগে না? মনে হয় না থাকলেই ম্যাথ। মানে আমার বলতে গেলে সায়েন্স গ্রুপটা একদম ভালো লাগে না আমার। মানে আই অ্যাকচুয়ালি হেট মানে ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, এগুলো কে পড়ে? আমার কাছে এরকম একটা ব্যাপার। আরাত্রিকা কি চঞ্চল? আমি চঞ্চল বলতে গেলে আমার অনেক ধরনের পার্সোনালিটি আছে। মানে আমি যদি কারোর সাথে খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে যাই, আমি তার কাছে খুব এক্সট্রোভার্ট, খুব চঞ্চল, আমার মায়ের কাছে, বাড়ির প্রত্যেকের কাছে, আমার বন্ধুদের কাছে, এবং যেখানে আমি কিছুক্ষণের জন্য যাচ্ছি সেখানে আমি খুব ইন্ট্রোভার্ট। আরাত্রিকার মতো শান্ত মেয়ে হয় না। তো আরাত্রিকার বিভিন্ন ধরনের পার্সোনালিটি আছে, সিচুয়েশন ভ্যারি করে। তো খুব চনমনে একটা মেয়ে, হাসি খুশি মুখ,
তো আরাত্রিকা কি কোনো কিছুকে ভয় পায়, এরকম কিছু আছে? আরাত্রিকা ভয় পায় বলতে স্কুলের পরীক্ষা সামেটিভ এলে আরাত্রিকা খুব ভয় পায়। আরাত্রিকার পড়তে যেহেতু ভালো লাগে না, ওই জন্য ওই শুরুর দিকে না পড়ে পরীক্ষা এলে তার মাথায় একদম পাহাড় ভেঙে পড়ে এবং তখন সে খুব ভয় পেয়ে যায়। ভূতের ভয় পাও? না, একদমই না। ভূতের ভয় পাও না? না 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 না, আমি ভূতে ভয় পাই না, আসলে আমি ভূতে বিশ্বাস করি না, ওই জন্য ভূতে ভয় পাই না। আচ্ছা, আরাত্রিকা রেগে গেলে কি করে? আরাত্রিকা রেগে গেলে আরাত্রিকার মা জেঠিমার সাথে মুখে মুখে খুব তর্ক করে। মানে আমি যতক্ষণ না মানে মা জেঠিমা আমাকে কোনো লজিক দিতে পারছে চুপ করানোর, আমি ততক্ষণ তর্ক করে যাব। এটা আমার খুব ব্যাড হ্যাবিট, আই নো। বাট আরাত্রিকা রেগে গেলে হয় চিৎকার করে কথা বলে, নয়তো আরাত্রিকা দরজা বন্ধ করে চুপ হয়ে যায়। হিন্দি গান ভাল লাগে? হিন্দি গান অবশ্যই, হিন্দি গান। একটা পছন্দের হিন্দি গান শুনি। হ্যাঁ নিশ্চয়ই। मैनू झूठ भला क्यों बोलोगे तुम, सब सच कहते हो, मेरी नहीं है दुनिया जिसमें तुम सब रहते हो, साथ तुम्हारे और रहूं मैं, मेरा तो मन था, सच है यहाँ पे जो भी बुरा था मेरे कारण था, मैनू विदा करो जी, अब विदा करो मेरे यार। ওয়াও, মন ভরে গেল। থ্যাংক ইউ। তো তুমি হিন্দি গানের জগতে কোন কোন সিঙ্গারকে পছন্দ, মানে খুব ভালো লাগে আর কি তোমার? সুনিধি চৌহান, মানে আমি পুরো একদম অন্ধভক্ত, বিগ ফ্যান আর কি ওনার। মানে উনি তো যত দিন যাচ্ছে উনি খুব এনার্জেটিক, একদম মানে স্টেজে উঠলে মানে একদম রিসেন্ট একটা স্টেজের একদমই তাই দেখেছিলাম, বাপরে। একটা গান খুব জনপ্রিয় হচ্ছে আঁখ না, গানটা এত ভালো, মানে একটা স্পার্ক কাজ করে গানটার মধ্যে। তো ওনাকে আমি ভীষণভাবে মানে ইন্সপিরেশন উনি, এক কথায় ওনার যে এনার্জি লেভেলটা। এছাড়া যার কথা না বললেই নয়, শ্রেয়া ঘোষাল ম্যাম। মানে ওরকম হয় না, ওরকম আইডল একজনই আছে হয়তো। এছাড়াও অরিজিৎ সিং ভীষণ 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 প্রিয়, এবং এই গানটাও বিদা করো গানটাও ওনারই গাওয়া। আর এছাড়াও অনেক অনেক আর্টিস্ট আছে যারা নতুন নতুন আমরা বিভিন্ন সিনেমাতে শুনতে পাচ্ছি, তাদের প্রত্যেকের গান খুব ভাল লাগছে। এবং প্রত্যেকের এখন একটা যেটা মানে প্রত্যেকের আলাদা আলাদা টেক্সচার ভয়েসের, এবং প্রত্যেকটা আলাদা আলাদা টেক্সচারে যেসব নতুন গান আসছে, যেমন রেখা ভরদ্বাজ, এত ভালো গজলগুলো শুনতে লাগে, এবং নতুন অ্যারেঞ্জমেন্টের সঙ্গে যখন মুভিতে ইউজ করা হচ্ছে সেগুলোর মাত্রাটা একদম অন্য রকমের। তো এক্ষেত্রে এরকম অনেক অনেক শিল্পী আছে যাদের খুব ভাল লাগে। আরাত্রিকা রীতিমতো গান নিয়ে রিসার্চ করে, মানে গান পাগল মেয়ে একটা, গানের জগতে অনেক দূর এগিয়ে যাবে। ওর কনফিডেন্স লেভেল এবং ওর যে পরিশ্রম, ওর গলার যে ম্যাচুরিটি অবশ্যই ওকে অনেক দূর নিয়ে যাবে। আমাদের বিশ্বাস এটা, আমরা সেটা চাই মনে প্রাণে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে আরাত্রিকার জন্য সব সময়। অনেক অনেক ভালোবাসা আওয়ার ভয়েসের পক্ষ থেকে। তবে শেষ করার আগে অবশ্যই আর একটা গান শুনবো, যেটা ব্যক্তিগতভাবে আমার অন্তত প্রচন্ড প্রচন্ড ভালো লাগার, আরাত্রিকার গলায় আমার খুব ভালো লেগেছিল, পথে এবার নামো সাথী। আবার গানটা সামনাসামনি। নিশ্চয়। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা,
অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলায় প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে গাইলো। আজকে আর কথা বাড়াবো না, ওর তাড়া আছে এমনিতে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা এপিসোডে। আওয়ার ভয়েসে আপনিও আসতে পারেন, কথা বলতে পারেন আমার সাথে, আমি শুনবো আপনার কথা। আসুন কথা বলি।